দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান ফয়েজ। রাজনীতিতে এখন নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আ আমরা ভাবছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অনেকটা নিশ্চিত করে সরকার বলছে যে অবশ্যই সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে ফেব্রুয়ারিতে। বিভিন্ন দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করা শুরু করেছে, অনেকে করেই ফেলেছে। এবং এই প্রার্থীদের নিয়েও কিন্তু নানা এলাকায় আমরা বিভিন্ন ধরনের সংঘাত কিংবা সহিংস প্রতিবাদের ব্যাপারগুলো দেখছি। সেই সঙ্গে আমরা রাজনীতির মাঠে যখন বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন, সেখানে নানা ধরনের মন্তব্য, আ এই নির্বাচন নিয়ে মন্তব্য, রাজনীতি নিয়ে মন্তব্য, একে অন্যের বিরুদ্ধে মন্তব্যর এক ধরনের শঙ্কা তৈরি করছে। আমরা বাউলদের উপর আক্রমণ দেখছি বা বিভিন্ন জায়গায় গাজীপুরে দেখলাম একটা মেলায় আক্রমণ হয়েছে। এইসব ব্যাপারগুলো অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে যে নির্বাচন সামনে আসছে, যদি সব ঠিকঠাক থাকে ৩ মাস পরে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আসলে নির্বাচনের জন্য উপযোগী? সবকিছু নিয়েই আসলে আমরা কথা বলবো। আমাদের বিষয় আজকে নির্বাচনমুখী রাজনীতিতেও নানা শঙ্কা। দুজন আলোচক আছে, পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল এবং আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির। দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা যাই। মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করি। আজকে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন আমাদের দুটি খবরের শিরোনাম হচ্ছে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে, গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন। আরেকটি হচ্ছে ঘোষিত সময় নির্বাচন না হলে আরও ঝুঁকিতে পড়বে অর্থনীতিবিদরা, অর্থনীতি শঙ্কা ব্যবসায়ীদের। আমি প্রথম বললাম যে নির্বাচনের তারিখ ঘোষণা মানে একটা মাস ঘোষণা হয়ে গেছে। বেশিরভাগ দলগুলো তাতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেখানে যে নির্বাচন নিয়ে শঙ্কা বিভিন্নজন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রকাশ করছে। সবকিছু মিলে আসল পরিস্থিতি এই মুহূর্তে আসলে কোন দিকে বা কী রকম? এই মুহূর্তে না, এখন ধরেন যে ওই পলিটিক্সটা একটু বাদ রাখি, পলিটিক্স পরে আসতেছি। এই সরকার না, তবে দেশে এক ধরনের নিও ফ্যাসিজম প্রতিষ্ঠা পাচ্ছে, নয়া ফ্যাসিবাদ। এটা এই ফ্যাসিবাদ জন্ম দিয়েছে মবিস্টরা। আপনি কয়েকদিনের যদি ঘটনাগুলি দেখেন, আপনি নিজেই বললেন, এই যে বাউল, তারপরে যে মেলায় আগুন, তারপরে ধরেন যে প্রকাশ্যে ধর্ষণ হচ্ছে, এই হচ্ছে ইত্যাদি। এটা নিও ফ্যাসিজম কায়েম করতে যাচ্ছে। হ্যাঁ, এবং আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে সোভারিন পাওয়ার এখন হচ্ছে মবিস্টরা। রাষ্ট্রের কোনো সভারিন পাওয়ার নাই। হ্যাঁ, মবিস্টরাই ডিকটেট করতেছে, তারা ডিসাইড করতেছে কে কিভাবে মানে তার জীবনযাপন করবে, তারাই সব কিছু ডিসাইড করতেছে। এবার রাষ্ট্র এখানে নির্বিকার। রাষ্ট্রের নির্বিকারত্বে এই নিও ফ্যাসিজম মানে মবিসদের যে ফ্যাসিজম, এইটা মানে মানে হচ্ছে ইনস্টিটিউশনালাইজ হয়ে যাচ্ছে। দেখেন, এই যে আবুল সাহেবের উপরে যে হলো না, এই যে মানে আক্রমণ হলো, হ্যাঁ, এই যে দেখেন, উনি একজন বাউল। হ্যাঁ, এবং বাউলরা হয় কি একটু পাগলাটে হয় আর কি। হ্যাঁ, এটা পাগলাটে হয় এবং ওরা আমাদের খুব আনন্দও দেয়। দেখেন, শুধু আনন্দ না, পাগলারা শুধু আনন্দই দেয় না, এই পৃথিবীটা কিন্তু এগিয়েছে পাগলদের কারণে। পাগলরা এই পৃথিবীটাকে আগায় নিছে। কিন্তু যারা সুস্থ স্বাভাবিক তারা কিন্তু রুটিন ওয়ার্কের বাইরে কিছু করে না। পাগলরা এক একটা উদ্ভাবন করছে, হ্যাঁ, এবং পৃথিবী আগায় গেছে। যেমন আইনস্টাইন নিজেও, কবি মানেই কিন্তু পাগল, সাহিত্যিক মানেই পাগল, ইভেন সায়েন্টিস্টরা পাগল। যেমন আইনস্টাইনের মতো পাগল আর কে আছে বলেন? তো এরা তো পৃথিবীতে আগায় নিছে। এখন আপনি যদি মানে এই যে পাগলাটে স্বভাব যাদের, তাদেরকে যদি আপনি দবায় রাখেন, পৃথিবীতে আনন্দ উঠে যাবে, উদ্ভাবন উঠে যাবে। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে আমাদের। এবং এই পৃথিবীটা এত সুন্দর কেন? সুন্দর হচ্ছে যে এখানে ডিফারেন্ট টাইপ অফ পিপুল এখানে বাস করে। হ্যাঁ, ধর্ম বলেন, অ্যানথ্রোপোলজি বলেন, তারপরে কালার বলেন, বিভিন্নভাবে মানুষ বিভক্ত হয়ে আছে। এবং এই যে ডাইভার্সিটি, মানুষের যে এই যে ভিন্নতা, এটাই কিন্তু পৃথিবীর সৌন্দর্য, তাই না? সবাই যদি একরকম হয়ে যেত তাইলে তো আর মানে এটা উপভোগ করার কিছু ছিল না। আমি কেন উপভোগ করছি? যে আপনি আলাদা এবং আপনার কর্মকাণ্ড আমাকে আনন্দ দিচ্ছে। তো আপনি যদি এই এই মানে আপনার সঙ্গে মিলতেছে না, মানে আপনার পথে আসতেছে না, এইটাকে যদি আপনি বাধাগ্রস্ত করেন, হ্যাঁ, তাইলে তো পৃথিবীর সৌন্দর্যই থাকবে না। এই বাউলরা থাকতে পারবে না, কাদিয়ানিরা ওরকম, এইটা সেটা নানা রকমভাবে আমরা মানে সমাজকে বিভক্ত করে ফেলতেছি এবং আমার সাথে যার মিলতেছে না তাকে আমরা টার্গেট করে ফেলতেছি। তো এইভাবে তো একটা সোসাইটি আগাবে না। আপনাকে তো আমরা ওই যে ওই অফ দ্য রেকর্ড আমরা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আমরা তো একটা রেইনবো সোসাইটি গড়তে পারতেছি না। এটা
এক একটা গ্রুপ, এক একটা গোষ্ঠী আর একটা গ্রুপের উপরে সুপ্রিমেসি স্ট্যাবলিশ করার জন্য মরিয়া হয়ে উঠতেছে, এবং এই 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 মরিয়া হয়ে ওঠার কারণে সবার মধ্যে এক ধরনের ফ্যাসিজমের একটা এলিমেন্ট গ্রো করতেছে সব জায়গায়। হ্যাঁ, যে আমি যা চিন্তা করব, সেটাই ফাইনাল। হ্যাঁ, এবং এইটা সর্বে দুর্ভাগ্যজনক হলো যে এই যে নানা রকম ছোট ছোট, মানে ওটা কি বলে, নানা রকম ব্লাসফেমিতে আজকে মানে ব্লাসফেমি হচ্ছে ঈশ্বর নিন্দা বিরুদ্ধে যে আইন, সেটি তো বিশ্ব নিন্দা। এখন নানা রকমের ব্লাসফেমি চলতেছে দেশে, যে মানে 12 রকমের ব্লাসফেমি, মানে বিএনপির এক ধরনের ব্লাসফেমি, বিএনপির এই বিরুদ্ধে কিছু বলা যাবে না, জামাতের এক ধরনের ব্লাসফেমি, মানে সবার মধ্যে, সব দলের মধ্যে এক ধরনের ব্লাসফেমি আইন কাজ করতেছে, যে আমার বিরুদ্ধে কিছু বলা যাবে না। হ্যাঁ, এবং আপনার মতকে আমি অস্বীকার করব। তো ফলে এই জিনিসগুলো মানে শুধু ধর্মেই মুরতাদ না, আপনার রাজনীতিতেও মুরতাদ হয়ে গেছে এখন। আপনি যখন আমার বিশ্বাসে আসতেছেন না, তখন আপনি মুরতাদ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে তো একটা সোসাইটি চলতে পারে না, আসবো তাই না? এটা নিয়ে আমি এস এম শাহরিয়ার কবি আপনার কাছে জানতে এখন কি আসলেই বিভিন্ন কিছু বলতে মানুষ ভয় পায়? আপনি একটা ছিল যে এই 5ই আগস্টের পর একটা মানে সবচেয়ে অধিকারের জায়গা ছিল যে আমরা মনের যা ইচ্ছে সেটা সরাসরি বলতে পারবো, সহজেই বলতে পারবো, এটি নিয়ে ওই মব বা এটি নিয়ে কোনো আশঙ্কা থাকবে না। ভাই যেমনি বলছিলেন যে এক ধরনের আবার নিউ ফ্যাসিজমের একটা শঙ্কা দেখা দিয়েছে, আসলে কি তাই? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। এটা বলার আগে আমার মনে হয় আমার বিজ্ঞ বড় ভাই সাংবাদিক সাহেব যে কথা বলছেন ওখানে একটু বলে নিই। বাউল এই শব্দটা আসছে কিন্তু বিষ্ণু এবং সুফিজম থেকে, মানে হিন্দু এবং মুসলমানের একটা সংমিশ্রণের মধ্যে দিয়ে। এবং আপনি যদি একটু মনে রাখেন, আকবর দিন ইলাহি বলে একটা ধর্ম প্রচলন করতেছিল। ধর্মটা কিন্তু বিশ্বাস, এবং সেই বিশ্বাসের মূল কথাটাই হচ্ছে যে প্রতিটা ধর্মে যে আপনার বিশ্বাস আপনি আরেকজনকে চাপিয়ে দিবেন না, এবং টলারেন্স থাকতে হবে। কি থাকতে হবে? টলারেন্স থাকতে হবে, অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। যেমন ভাই, আপনি 3 জন এখানে আছি, আমি এমন কথা বলবো না যেটা আপনাকে আঘাত করে। আজকে লালনকে নিয়ে আমি সোয়াসে গেছিলাম, লন্ডন ইউনিভার্সিটি। সেখানে বাউলকে নিয়ে মানুষ পিএইচডি করছে। বাউলের গানের উপর বাউলের থিমটা কি ছিল? বাউলের থিমটা ছিল মনের মানুষ। মনের মানুষ মানে স্পিরিচুয়াল, আপনি আপনার আত্মাকে দেখবেন। এবং ওই জন্যই কিন্তু ফিরোজ শাহী যখন গান গাইতে গাইতে মারা গেলেন, তখন কিন্তু তার গানটা ছিল কি, আপনি যদি মনে করে দেখেন, যে ঘড়ির কাটার কোনো ভরসা নাই, তাই না? সো দ্যাট ইজ দ্য থিম অফ দ্যাট সং। কিন্তু হঠাৎ করে আপনি কোনো একটা পার্টিকুলার ধর্মকে আঘাত করার জন্য কিন্তু বাউলের সৃষ্টি না। বাউলের সৃষ্টিটাই হচ্ছে একটা ইনক্লুসিভনেসের মধ্যে দিয়ে। তো আজকে আবুল সরকার, ওনার ইয়াটা দেখলাম আমি, উনি ওনার মতামত বলতে পারেন, কিন্তু ঈশ্বরকে উনি চ্যালেঞ্জ করতে পারেন না। কী কারণে পারেন না? আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি। তাহলে উনি ঈশ্বরকে চ্যালেঞ্জ করা মানে উনি প্রকারান্তরে আমার মতবাদকে চ্যালেঞ্জ করা। তাহলে এই যে টলারেন্স, এই জিনিসটা তো সমাজে থাকবে না। যেমন বাউলেরা কত গান গাচ্ছে না, কতগুলো ছিদ্র আছে না আছে, তাদের যে দেহতত্ত্ব, এগুলো নিয়ে কি কেউ কিছু বলতেছে না? কিন্তু আপনি পার্টিকুলারলি এমন করে কোনো কথা বলতে পারবেন না যেটা সমাজে ইউনিটেডটাকে নষ্ট করে দেয়। আর আমার কাছে আরেকটা জিনিস, ভোটের আগে হঠাৎ করে এগুলো কেন? যখন একটা নির্বাচন হতে যাচ্ছে, প্রতিদিন এত আন্দোলন আমার জীবনে দেখিনি। এই এন্ট্রিম গভর্নমেন্টের সময় প্রতিদিন যেরকম নার্সরা সেদিন গেছে কি, তাদের ড্রেস পছন্দ হয়নি। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমি ফেসবুকে দেখছি, সত্য মিথ্যা আমি জানি না। সো এই ধরনের তো দাবি দাওয়াগুলো আমাদের কাছে সবই নতুন। সেই পরিস্থিতিতে আপনার ওই কথার প্রথম থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে আরও ডিগ্রেডিং করার জন্যে এই আবুল সরকারদেরকে, এরা কিন্তু ভাই বললো না পাগল না, এরা সহজ সরল লোক হয়। এদেরকে ওই চিন্তা ভাবনা করে না বলে, এদেরকে কেউ একজন বলছে যে ঠিক আছে তুমি আসো এই গানটা গাইবা, সে হয়তো গানটা গেয়ে ফেলছে, কিন্তু কনসিকুয়েন্সটা কি সেটা হয়তো আবুল সরকাররা চিন্তাও করতে পারেনি। সো রাষ্ট্র সেই সময়
হস্তক্ষেপ করবে, এটাই স্বাভাবিক। এবং আবুল সরকারকে যে রাষ্ট্র গ্রেপ্তার করছে আমার কাছে মনে হয় এটা সঠিক, না হলে এই উত্তেজনাটা আরও বেড়ে একটা সহিংসতা হতো। আর একটা জিনিস আপনি দেখেন, 71 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন হিন্দু মুসলমান কোনো দাঙ্গা হয়নি, যেটা আপনি ইন্ডিয়াতে দেখতে পাবেন। বাবরি মসজিদ ভাঙা হয়েছে, হ্যাঁ মিছিল গেছে, কয়েকটা মন্দিরে ঢেল ফেলা হয়েছে, কিন্তু কোনো হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে এরকম দেখবেন না, কারণ আমাদের সম্প্রীতির সমাজ। এবার আপনার দ্বিতীয় কথায় আসি, আপনার প্রশ্নের। রেইনবো সোসাইটি বলেন বা একটি সমাজের ভিত্তি করতে বলেন, ইলেকশনটা কেন আমাদের দরকার? এবং আজকে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা এই সরকার কি নিজেকেই প্রশ্নবিদ্ধ করছে কিনা? যদি আমাকে বলেন এই কথাটা, আমি বলবো এ সরকার নিজেকেই নিজে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রতিদিন অনেকগুলো কাজ করে থাকেন। তার মধ্যে একটা কাজ, যেমন আপনাকে উদাহরণ দিয়ে বলি, ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর আলী রেজা। উনি ঐকমত্য কমিশন দিচ্ছেন, উনি একটা নিরপেক্ষ মানুষ হিসাবে সমাজের সামনে এসছেন, তাকে আপনি বিতর্কিত করে ফেলে দিলেন কি উপদেষ্টা মর্যাদা দিয়ে? কেন? আর কি লোক নাই? সো এই যে আপনি প্রতিদিন একটা করে টপিকস নিয়ে আসতেছেন, এই টপিকসটা কেন? দ্বিতীয় যে কথাটা ভাই আবার বললেন যে মব, এইটাকে আবার আমি একটু মতবিরোধ করি। মব না, কথা হচ্ছে যে সমাজে আমরা 36শে জুলাই যেটা দেখছি, তাকে যদি আমরা মব বলি তাহলে অসম্মান করা হবে। এবং আর একটা জিনিস যদি দেখেন, শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকে কেন্দ্র করে এগুলো এখন যেটা হচ্ছে, এটার ব্যাপকতা আরও বেশি আপনি দেখবেন সামনে। কারণ আমরা সবসময় বলতেছি ইন্ডিয়া বাংলাদেশের একটা স্ট্যাবিলিটি কখনোই চায় না। আমি একটু আপনার কাছে এই বিষয়টা আচ্ছা, দর্শক আছে, তারপর আসছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটা করেন। আমার নাম আব্দুল ওহাব মন্ডল, আমি রাজবাড়ী থেকে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এই সরকার নির্বাচনমুখী, এখন এই সরকারের এই ভিতরে এখনো যদি মর্গ সৃষ্টি হয় এবং সেটা যদি হয় বাউলদের উপরে, এবং এই সরকারের প্রধান একজন সহকারী উপদেষ্টা বলছিলেন যে মগ আর দেশে হবে না, কিন্তু এখনো সেই মগ সৃষ্টি হচ্ছে। এই মগ সৃষ্টি হলে নির্বাচন কিভাবে হবে? জি ধন্যবাদ। আরেকজন আছেন। হ্যালো, সমাধানের পথ কি আসলে? হ্যালো, হ্যাঁ হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করেন। হ্যাঁ আমার নাম রিফাত আলম জয়, ময়মনসিংহ থেকে। জি রিফাত সাহেব বলেন। আমার প্রশ্ন ছিল, বিগত সরকারের সময় আমরা বিভিন্ন সমস্যা দেখেছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে বিদ্যুতের ঘাটতি, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল এসব সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগের সমস্যার সমাধান তো দূরের কথা, নতুন করে আরো সমস্যা তৈরি হচ্ছে। আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, তারপরে আমরা দেখতেছি মব কালচার, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া। তাহলে আমাদের দেশটা কি পেছনের দিকে যাচ্ছে ধীরে ধীরে? আমরা তো সামনের দিকে যেতে চাই, কিভাবে আমরা? আপনার প্রশ্ন দুটো পেয়েছি আমরা। দুজন দর্শক যদি মোটা দাগে বলে, তারা নানা বিষয় নিয়ে শঙ্কিত নির্বাচন নিয়ে, সেখানে মব তারা বেশ দুজনই বলেছেন যে মবের নিয়ে শঙ্কিত, তারা শঙ্কিত। আবার এদিকে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির বলছেন যে যা হচ্ছে আসলে এটিকে মব বলতে তিনি খুব একটা রাজি না। আপনি আবার বলছেন যে মব, নতুন করে মব ফিটস, তাহলে আসলে মবটা কি? আচ্ছা, মবটা আছে, এই বাউল সম্পর্কে একটু বলি। দেখেন, বাউলরা কিন্তু যে স্পিরিচুয়াল যে গানগুলো না, এই যে ধরেন বাউলের গান কিংবা পালা গান যেটা, এইগুলি কিন্তু ওরা সিদ্ধান্ত দেয় না, ওরা এক ধরনের সেলফ রিফ্লেক্ট করে। হ্যাঁ, নিজে নিজে প্রশ্ন করে, নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করে, আবার নতুন প্রশ্ন করে 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 ওরা এক ধরনের মানে দ্বন্দ্বের মধ্য দিয়ে আগায়। হ্যাঁ, দে ডু নট গিভ এনি ডিসিশন। হ্যাঁ, এবং দেখবেন পালা গানে দেখবেন যে এক পক্ষ একটা বলতেছে, অন্য পক্ষ এটাকে কন্ট্রাডিক্ট করতেছে, সে আবার একটা বলতেছে, এ আবার এটাকে রিফুট করতেছে, করে 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 একটা জায়গায় ওরা চলে যায়। তো ফলে এটা এক ধরনের সেলফ কন্ট্রাডিকশন এবং এক ধরনের সেলফ রিফ্লেকশন। এইটা কোনো কিছু চ্যালেঞ্জ করে, এটা আমার কাছে মনে হয় না বাউলের যে, আমি যেটা মানে স্পিরিচুয়াল, এনিথিং স্পিরিচুয়াল, সেটা কিন্তু এক ধরনের মানে মানে মনের দ্বন্দ্ব তত্ত্ব সেখানে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তাদের তো অনেক বড়, আপনি বলছেন যে একটা বড় একটা অংশ থাকে, সেখানে মাঝখান থেকে কেটে দিয়ে এটাকে একটা ভুল ধারণা বা একটা বিতর্ক তৈরি করে কিনা? হ্যাঁ, এরকম তো হয়। দেখেন, মানে হাফ ট্রুথ ইজ মানে ওয়ার্স দ্যান লাই। হ্যাঁ,
অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। মানে কেন ভয়ঙ্কর জানেন? অর্ধসত্য হলে কি এটাতে সে ডিফেন্ড করতে পারবে, কারণ ওইটা সেটা তো সত্য। অর্ধসত্য তো আমি ডিফেন্ড করতে পারবো, কারণ এটা তো অর্ধসত্য বলতেছি আমি, তাই না? কিন্তু বাকি অর্ধেক তো মানে ডিফেন্সলেস থেকে যাচ্ছে, সুতরাং এটা ভয়ঙ্কর। হ্যাঁ, আপনার অর্ধসত্য এটা মারাত্মক ক্ষতি, মানে মিথ্যার চেয়েও ক্ষতিকর। আচ্ছা, এখন দেখেন এইটা আমি বলি মব না, উনি বলতেছেন যে 5ই আগস্ট, একটু ডিফার করি, সেটা হলো যে 5ই আগস্টের 5ই আগস্ট একটা মব হবে কেন? 5ই আগস্ট তো লাখ লাখ মানুষ, তাই না? যখন লাখ লাখ মানুষ হয়ে যায় তখন সেটা মব হয় না, সেটা হয়ে যায় পলিটিক্যাল ওয়েভ, সেটা পলিটিক্যাল মোমেন্টাম হয়ে যায়। সেটা মব হবে কেন? হ্যাঁ, মব হচ্ছে এ গ্রুপ অফ পিপুল, যারা এ গ্রুপ অফ আনরুলি পিপুল, রায়োটাস পিপুল, যারা একটা পার্টিকুলার পারপাস অ্যাচিভ করার জন্য বল প্রয়োগ করে, সেটা হচ্ছে মব। তো এখন যেটা দেখছি এ গ্রুপ অফ পিপুল তারা আনরুলি হয়ে যাচ্ছে, রায়োটাস হয়ে যাচ্ছে। এটা কি বাড়ছে এখন? হ্যাঁ, এটা ইদানিং তো বাড়ছে, মাঝখানে কিন্তু কমেছিল একটু। আর 5ই আগস্ট হচ্ছে এটা হচ্ছে পলিটিক্যাল মোমেন্টাম, এটা পলিটিক্যাল ওয়েভ, এবং এটা তো মানে ঢাকা শহরে সব জায়গায় তো মানুষ নেমে গেছে। ওইটা তো মব হবে কেন, তাই না? মব ডিনোট সামথিং ডিফারেন্ট। আর যেটা শফিক সাহেব বলছে ওটা তো হাস্যকর। শফিক সাহেব বলছে এটা প্রেশার গ্রুপ। দেন প্রেশার গ্রুপ ইন পলিটিক্যাল সায়েন্স, প্রেশার গ্রুপ হচ্ছে আপনার অ্যান অর্গানাইজড এন্টিটি দ্যাট ইনফ্লুয়েন্সেস গভর্নমেন্ট টু চেঞ্জ ইটস ডিসিশন অ্যান্ড কি বল পলিসিস, এবং প্রেশার গ্রুপ ক্যানট পার্টিসিপেট ইন দ্য ইলেকটোরাল প্রসেস। শাহরিয়ার সাহেব যেমন যে বলছিলেন যে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা তিনি একটু সন্দেহ প্রকাশ করছেন। হ্যাঁ হ্যাঁ, এটা সন্দেহজনক। নির্বাচনের কেন, এটা আমি আই অ্যাগ্রি উইথ হিম, নির্বাচনের আগে কেন এই সমস্ত হচ্ছে? হ্যাঁ, এটার উদ্দেশ্য কি, এগুলোর উদ্দেশ্য কি? এটা কি মানে নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে বানচাল করা কি না? হ্যাঁ, এই ধরনের হঠাৎ করে সোসাইটি এত এরকম হয়ে গেল কেন, এত উত্তেজিত হয়ে গেল কেন হঠাৎ করে? হ্যাঁ, মাঝখানে তো কম ছিল, মাঝখানে তো আমরা মোটামুটি একটা মনে হচ্ছিল যে বোধহয় একটা মানে স্বস্তির দিকে যাচ্ছি, কিন্তু এখন আবার এটা শুরু হয়েছে। এবং জি, এটা কি আসবো আমি একটু শাহরিয়ার কবি আপনার কাছে আসতে চাই। আমি একটু জামায়াত ইসলামের চট্টগ্রামের একজন নেতা, জামায়াত ইসলাম সিনিয়র নেতা আমির শাহজাহান চৌধুরী, তিনি শনিবার একটি বক্তব্য দিয়েছেন, আমি যদি একটু কোট করি। তিনি বলেছেন যে আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় যারা আছে, প্রশাসনে যারা আছে, তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। এই বক্তব্যটা নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে। বিএনপি থেকে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে, এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে এই বলা হচ্ছে এটি তার ব্যক্তিগত বক্তব্য এবং দলের সাথে সম্পর্ক নেই। আমি এইখানে একটু বলি যে আমরা এর আগে জানতাম যে জামায়াত ইসলামের চেইন অফ কমান্ড খুবই শক্তিশালী, খুবই কঠোর। তারা যেসব নেতারা কর্মীরা কথা বলেন সবসময় একটা দলের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। এই সময় হঠাৎ করে নির্বাচনে এই সময় এসে দেখা যাচ্ছে যে এই একজন সিনিয়র নেতার বক্তব্যকে জামাত ইসলামকে ডিজন করতে হচ্ছে। জামাত ইসলাম তো তার ইতিহাসে সবচেয়ে ভালো সময় আছে, এই সময়ে এই অভিজ্ঞতাটা জামাত ইসলামের জন্য নতুন। এটা বিব্রতকর, আমি আবার বলে নিচ্ছি, এটা বিব্রতকর। কিন্তু দুইটা আঙ্গিকে এটা দেখতে হবে। প্রথম কথা হলো যে উনি বয়োবৃদ্ধ মানুষ, ওনাকে সম্মান রেখে বলতেছি, ওনার সমস্ত কথাকে আমি যেমন সাপোর্ট করি না, আবার সব কথাকে ফেলে দেওয়া না। প্রথম জিনিস হচ্ছে উনি কি বুঝাইতে চাইছেন। বয়স হয়ে গেলে সহজ সরল মানুষ অনেক কথা বলে ফেলে দেয়, যে কথাগুলোর ন্যারেটিভ পলিটিশিয়ান হিসাবে মানুষের সামনে ওইভাবে বলা যায় না। আমি রুমের মধ্যে অফে যেমন বলতে পারবো, কিন্তু আমি এখন ক্যামেরার সামনে আমি সে কথাটা বলতে পারবো না। ওনার বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে। প্রথম টুইস্টটা হচ্ছে আই এম দ্য ফার্স্ট ম্যান বলছিলাম যে বাংলাদেশে নির্বাচনের আগে নতুন নতুন অনেক জিনিস দেখা যাবে। কেন দেখা যাবে? আওয়ামী লীগ ভারতে, ইন্ডিয়াতে, এবং টাকাটা আমাদের দেশে এখন ফাইন্যান্স করার একটাই পথ হচ্ছে, সেটা হচ্ছে বর্ডার দিয়ে। সেটা হচ্ছে বর্ডার দিয়ে, অন্য কোনো দিক থেকে না। উনি কিন্তু বলছেন যে ইন্ডিয়ার এই ইনফ্লুয়েন্সগুলো যেটা করবে সেইগুলোকে আমাদের রক্ষা করতে হবে, এখান থেকে কিন্তু শুরু। সো কেউ কিন্তু ওই কথাটা বলতেছে না। সেকেন্ড যে কথাটা হচ্ছে যে উনি বলতে চাইছেন কি, যে প্রশাসন, এটা সত্যি যে সারা বাংলাদেশের মানুষ ভাবে যে জামাত ইসলাম ভোট করতে চায় না, কারণ প্রশাসন জামাত ইসলাম রান করে। কিন্তু তার কথার মধ্য কথা এটা যে প্রশাসন আসলে জামাত ইসলাম রান করে না। সো জামাত ইসলামের ভোটে না যে মানে ডিলে করলে জামাতের লাভ, সেটা ওনার এই সরল বাক্য থেকে আমি এতটুকু বুঝি যে বাংলাদেশ জামাত ইসলামের
প্রশাসনে কন্ট্রোল নাই, থাকলে উনি এই কথা বলতেন না। হ্যাঁ, ওনার একটা কথাকে আমি খুব অবজেকশন জানাই, সেটা হচ্ছে উনি বলছিলেন পুলিশ আগে থাকতে হবে, পিছে থাকতে হবে। এই কথাটা একটু ইরিলেভেন্ট, এটা আপনি যেভাবেই বলেন না কেন বলা যাবে না। এখন বয়স হয়ে গেলে আমাদের দেশে তো এইভাবে কি বলা যায়, তারপর বলে দিচ্ছি, অনেক সময় আমরা মনের অজান্তেই একটা ভুলে একটা কথা বলে ফেলে দিই, যেটাকে পাশ্চাত্য দেশে বলে ডিমেনশিয়া। সো যখন বয়স হয়ে যায় তখন আমাদের মধ্যে এই লক্ষণটা অনেক সময় হতে পারে। এখন ওনার এই কথাটাকে দল হিসাবে যে বলছেন ওনার ব্যক্তিগত কথা, এবং জামাতের লাইন অফ কমান্ড চেন এরকমই, যেখানে আপনি ব্যক্তিগত কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু কথা হলো যে যদি কেউ বলে থাকে, সেটা দল হিসাবে দলের দায়িত্বটা কি? দলের দায়িত্বটা হচ্ছে ক্লারিফিকেশন দেওয়া, এবং জামাত ইসলাম সেই ক্লারিফিকেশনটা দেওয়ার মধ্যেও কিন্তু বলছে, উনি কেন বলছে এটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন, কারণ এটা দলের কথা না। তারপর শেষে বলে দিচ্ছি যে উনি যেটা বলছেন ওনার মতো রাজনীতিবিদের কাছে এটা আশা করা হয় না। এখন আপনাকে একটু বলে দিই, ভাই যেটা বলছে ওই প্রশ্নের উত্তরটা। দ্বিতীয় যে ভাইটা ময়মনসিংহ থেকে প্রশ্ন করলেন, শোনেন, একটা নতুন একটা কি বলবো যে বয়ান সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে আগেই ভালো ছিলাম। কেন? ভাই হয়তো দেখতে পায়নি। সেটা হচ্ছে সবাই ধারণা করেছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পর এদেশে একটা দুর্ভিক্ষ হবে, কারণ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিছে। কোনো ব্যাংকের একটা ব্যাংকের মার্জিন থাকার কথা, কোনো ব্যাংকের সেই মার্জিনের টাকা নেই। দেখেন, আজকে ৭১ সালের পর যদি আপনি বলেন রেকর্ড পরিমাণ রিমিটেন্স আসছে। আমাদের এখানে ইনফ্লেশন ছিল হাসিনার সময় 14%, সেটা ড্রপ করে 8% হয়েছে। আমরা একটা ভারতের আধিপত্যবাদ থেকে রক্ষা পাইছি। আমরা একটা জাতীয় জুলাই সনদের মতো সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় হয়েছি। এবং যে কথাটা বললো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান, আমার মনে হয় গত 1 বছরে একটা গুম হয়নি। গত 1 বছরে আমরা কোনো টিভি স্টেশন আসার সময় এই কথা চিন্তা করিনি যে টিভিতে যে কথা বলবো নিচে নেমে আমাকে কেউ আয়না ঘরে নিয়ে যাবে। ডিএমপির হিসাব হচ্ছে প্রতি মাসে 10 জন করে খুন হয়েছে, 20 জন করে খুন হয়েছে শুধু ঢাকা শহরে। হ্যাঁ, আপনার এই কথাটাকে মেনে নিচ্ছি। আপনাকে একটা জিনিস বলতে চাই, আমি তার আগে বললাম কি গুম খুন তো হয়নি, এই বিষয়ে তো আপনি একমত, এবং যেটা হয়েছে সেটাকেও আমরা সমর্থন করতেছি না। আর ভাই যেটা মবের বিষয়ে বললেন, ভাইয়ের ডেফিনেশনটা ঠিক। ডেফিনেশন একটা জায়গায় একটু আছে, সেটা হচ্ছে একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হতে হবে মব তৈরি করার ক্ষেত্রে। আমরা একটু মানে আসছি, আমি তো মাহবুব খান আপনার কাছে একটু আসি। আমি যদি চট্টগ্রামে শাহজাহান সাহেবের বক্তব্য নিয়ে তিনি যে বক্তব্য দিলেন যে বয়স হয়ে গেছে, হয়তো তিনি ভুলে বলেছেন, আপনি কি শুনেন আমি বলি, কালকে বিএনপির জয়নুল আবেদিন সাহেব আমার সাথে একটা মানে শোতে ছিলেন। তো উনি উনি তো একটু নরম ভাষায় কথা বলেন, ধীরে, মানে তার কথা শোনাই যাচ্ছিল না। তো আমার টার্নে বললাম যে আচ্ছা জয়নুল ভাই, আপনি যে মিন করে বলতেছেন, ওইদিকে জামাতের নেতা তো লাউড স্পিকারে বলতেছে যে আমরা যাদেরকে বলবো তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে, এসপি ডিসি এই এসপি সবাই আমাদের কথা শুনতে, বসতে বললে বসতে হবে, উঠতে। তা আপনি মিন করে কথা বলতেছেন কেন? হ্যাঁ, ওরা তো দেখেন লাউড স্পিকারে কথা বলতেছে। দেখেন, মানে এইটা নির্বাচন কমিশন কীভাবে নেবে আমি জানি না, তার এই বক্তব্য এটা কিভাবে, এটা মানে নির্বাচনী আচরণবিধিতে কতটা এইটা দোষের সেটা নির্বাচন কমিশন দেখবেন। কথাটা হচ্ছে এই যে জামাতের নেতা কথা বললেন না, উনি কি 91-এর ইতিহাস জানেন না? 91-এ আপনার এই শেখ আব্দুল আজিজ একটা কনস্টিটিউয়েন্সি দাঁড়াইছিল। তো উনি বক্তৃতা দিচ্ছেন, সবাই কিন্তু ধরে নিচ্ছে যে আওয়ামী লীগ মানে অ্যাবসোলিউট মেজরিটি পেয়ে যাবে বা 2/3 মেজরিটি পেয়ে যাবে। কেউই বলতেছে না যে 200 নিচে পাবে, 220, 230, 91-এর কথা বলতেছি। কিন্তু হেরে গেল। তো কেন হারলো? হারলো এই কারণে যে আওয়ামী লীগের নেতাদের যে অধ্যত্ব ছিল তখন, যেমন যেটা বলতেছে শেখ আব্দুল আজিজ দাঁড়াইছে এক জায়গায়, তো মিটিং করতেছে, মিটিংয়ে বলতেছে যে বাংলাদেশে 2 শেখ, এক শেখ মুজিবুর রহমান আর এক শেখ আব্দুল আজিজ। তারা বলতেছে ওই রাজাকারের বাচ্চাটা দাঁড়াইছে, ওর নাম কী রে? তো একজন পাশ থেকে বলছে, তো বলছে 28 তারিখের পরে ওর লাশ রূপসা নদীতে ভাসবে। মানে 28 তারিখে নির্বাচনের ডেট ছিল, 28 জানুয়ারি বা হ্যাঁ। তো এই মিটিংয়ের পরে ওই যে জামাতের ক্যান্ডিডেট, সে না বাড়ি বাড়ি গেছে যে ভাই আমাকে একটা ভোট দিয়ে বাঁচান, আমার লাশ তো রূপসা নদীতে ফেলে দিবে। এবং এই রায় কুড়ায় বেল করছে এবং সে জিতে গেছে। ঠিক আছে, আমর হোসেন আমু চিটাগাঙে বক্তৃতা করছে যে ডিসি সাহেব
কি করছেন না করছেন 24 ঘন্টা ওয়াচে রাখা হয়েছে। 28 তারিখের পরে আমির হোসেন আমুর নামে বাংলাদেশ চলবে, এই বক্তৃতা দিচ্ছে উনি চিটাগাঙে। এই সবটা মিলে আওয়ামী লীগের এই ভরাডুবি, এই যে অধ্যত্ব, এই যে মানে কি বলে যে ওইটার কি বলে বাহাদুরি দেখানো, হ্যাঁ, পাবলিক দেখছে যে আরে এরা এখনই এরকম, তো ক্ষমতায় আসলে তো থাকাই যাবে না এই দেশে, এর ভোট দেওয়া যাবে না। এই যে জামাতের নেতা যে বললেন যে যে এটা তো আমি ওই আমর হোসেন আমুর এই টোনটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, অথবা ওই যে শেখ আব্দুল আজিজের টোনটা দেখতে পাচ্ছি। তো এগুলি করে কি ভোট পাওয়া যাবে? আপনারা তো, আমরা তো জানি যে আপনারা মানে কী বলে অনেক কৌশলী, আপনারা অনেক স্ট্র্যাটেজি ঠিক করেন নিজে, মানে নানা রকমভাবে আপনারা স্ট্র্যাটেজি ঠিক করেন। তো এইটা আপনারা বুঝলেন না যে এটা যে রং স্ট্র্যাটেজি। এই যে থ্রেট করা, এই যে মানে কি মানুষকে ভয়ভীতি দেখানো, প্রশাসনের লোকজনকে ভয়ভীতি দেখানো, এটা রং স্ট্র্যাটেজি। এটা তো ফিট করবে, আপনার বুমেরাং হবে, আপনারা তো এগুলি দিয়ে জিততে পারবেন না। ফলে এগুলি কেন করে? এটা কি মুহূর্তের উত্তেজনা, নাকি এটা কি ওটা বলে না একটা ইংরেজিতে কথা, টু লিভ ইন দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে বেঁচে থাকা। ধর বক্তৃতা করতেছে উনি, মোমেন্টাম, হ্যাঁ মোমেন্টাম, তো বক্তৃতা করতেছে উনি ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছেন, হ্যাঁ, উনি আর তোর মানে আর পরে কি হবে? জিহ্বাকে কন্ট্রোল করতে পারতেছেন না। একদম শেষ সময় চলে এসে ব্যারিস্টার এস এম আশরাফ কবির, নির্বাচন নিয়ে দুজন দর্শক ফোন করেছিলেন, তারা এক ধরনের শঙ্কা আমি দেখলাম। একজন রাজনীতিবিদের মন্তব্য শুনলাম গয়েশ্বরচন্দ্র, তিনিও নির্বাচন নিয়ে সময় হবে কিনা শঙ্কা। আপনার কাছে কি কোনো কি নির্বাচন ঠিক সময় হবে কিনা এমন কোনো শঙ্কার জায়গা আছে? আচ্ছা, প্রথমে এটা বলার আগে 2 মিনিট। আগে, হ্যাঁ 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আগে যে ভাই যে কথা বলছে, শোনেন, এটা খুব দুঃখের বিষয়। আমরা আমাদের দেশের রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলে, সেটা একটা রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক, আমরা কোর্টে সবসময় বলা হয় যে পল্টনে যে কথা বলবা সেটা কিন্তু সাবমিশন হয় না, কারণ সাবমিশন হতে গেলে সেখানে আইনের কথা বলতে হয়। সো পল্টনের কথাকে বলতে আমরা যতখানি ইন্টারেস্টেড, মানে এই প্রসঙ্গে বলতে জামাতের ওনার কথা বলে, তো আমরা কিন্তু কোনো অনুষ্ঠানে দেখি না যখন শশী থেরু, অজিত দোভালরা ডাকসুতে শিবির জয়লাভ করলো এই নিয়ে খুবই আতঙ্কিত, যখন রাজনাথ সিং একটা ডিফেন্স মিনিস্টার সাবধান করে দিচ্ছে আমার কেয়ারটেকার গভর্নমেন্ট ইউনূস সাহেব কীভাবে কথা বলবে সে বিষয়ে, তখন কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা এ বিষয়ে কথা বলতে কেন যেন জড়তার শিকার হয়। বিনা স্বীকৃতি সেদিন শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে বলতেছে যে আগে জাজমেন্ট দেন, তারপর আমরা ভেবে দেখি ফেরত দিব কি দিব না। এই অজিত দোভালরা আবার বলতেছেন কি, জাকির নায়েককে যেন বাংলাদেশে ভিসা দেওয়া না হয়, ভিসা দিয়ে যদি জাকির নায়েক এদেশে আসে তাকে যেন ইন্ডিয়াতে হ্যান্ড ওভার করা হয়। কেন? তার সে একজন অপরাধী। সো জাকির নায়েক অপরাধী আর শেখ হাসিনা অপরাধী না। সো ইন্ডিয়া যে আমাদের প্রকাশ্য শত্রু, ইন্ডিয়া যে এই দেশে স্ট্যাবিলিটি চায় না, এই আমাদের, আমি বলবো জামাত ইসলামের চট্টগ্রামের আমির সাহেবের মূল স্পিরিটটা ছিল এই যে প্রশাসন যেন ইন্ডিয়ার কথাতে না চলে। আমাদের মানে কি, বাংলাদেশের জনগণের কথায় প্রশাসনকে উঠবস করতে হবে। সে কিন্তু তার একটা স্টেটমেন্টও দিতে পারে, এই কথা কিন্তু আমরা বলতেছি না। আমরা বরং আরও বেশি অ্যাটাকিং কি হচ্ছে, ওনার কথাটাকে নির্বাচন কমিশন ভায়োলেশন হলো কিনা। রাজনৈতিক বক্তব্য কোনদিন ভায়োলেশন হয়? রাজনৈতিক বক্তব্য, স্পিচ ইজিতে থ্রেট। তিনি বলছেন কি যে প্রশাসনকে আমাদের কথা শুনতে হবে। আমাদেরটা মানে কি, এই সরকারকে বসাইছে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের কথা শুনতে হবে। ভারতীয় আধিপত্যবাদের কথা শুনে নতুন নতুন ফিতনা তৈরি করা যাবে না। কিন্তু আমরা কেন যেন বুদ্ধিজীবীরা এই ইন্ডিয়ার কথাটাকে বলতে ভয় পাই। আমরা আমাদের রাজনৈতিক মধ্যে একটা দ্বন্দ্ব দেখানোর চেষ্টা করি। আর নির্বাচন সম্পর্কে আপনি বললেন, আমি বিশ্বাস করি এদেশে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো অল্টারনেটিভ নাই। নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর করতে হবে এবং জুলাই সনদ গণভোটের দাবিতে, যে গণভোটের ভিত্তিতে নির্বাচন হতে হবে। আপনি যদি কোনো উত্তর দেন। এখানে ওইটি বলি, সেটা হলো যে উনি জামাতে ইসলাম যখন এটা বললেন তখন বিএনপি কিন্তু ওইভাবে দেখবে না। বিএনপি মনে করবে যে জামাত প্রশাসনকে ইয়ে করে মানে জিততে চাচ্ছে। বিএনপির অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলে বিএনপি এই ভাববে, আমরা কি ভাবি সেটা বড় ব্যাপার না, বিএনপি কোন অ্যাঙ্গেলে ভাববে সেটা দেখতে হবে। দেখেন নির্বাচন বললেন না, আমি খোঁজখবর নিয়ে দেখছি অ্যাডভাইজারি কাউন্সিলের লোয়ার লেভেল, আপার লেভেল, সারফেস, ডিপ, কোথাও কিন্তু নির্বাচন নিয়ে কোনো আলাপ নাই। মানে নির্বাচন যে একটা ফেব্রুয়ারিতে হচ্ছে, কেউ কিন্তু দে আর নট কনসার্ন অ্যাবাউট নির্বাচন কমিশন, মানে নির্বাচন মানে মনেই হচ্ছে না যে একটা 3 মাস পরে একটা নির্বাচন। অ্যাডভাইজারি কাউন্সিলে একটা চাঞ্চল্য থাকবে না যে নির্বাচন হচ্ছে। নোবডি ইজ
মানে কি বলে যে এক্সাইটেড অ্যাবাউট ইলেকশন। আর নির্বাচন কমিশনও দেখেন বলতেছে যে একই দিনে ইয়ে করে এটা চ্যালেঞ্জিং হবে। তারপরে আমাদের জামাতের আমির বলতেছেন যে এটা একই দিনে হলে এটা জেনোসাইড হয়ে যেতে পারে, নির্বাচনের জেনোসাইড। নির্বাচনের জেনোসাইড হয়ে যেতে পারে। তারপরে নানান জনে তো নানান কথা বলতেছে, হ্যাঁ, এবং এগুলো সন্দেহ তৈরি করতেছে যে নির্বাচনটা আদৌ হবে কিনা, মানে ডিউ টাইমে হবে কিনা, পিছিয়ে যেতে পারে কিনা। তো এটা তারপর ধরেন আইন শৃঙ্খলা বাহিনীকে সিস্টেমেটিক ওয়েতে মানে সিস্টেমেটাইজ করা, হ্যাঁ, এই যে সেনাবাহিনীকে হিউমিলিয়েট করতেছে, তারপরে ধরে পুলিশের এক পয়সা মূল্য নাই, পুলিশের উপর চড়াও হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া তো আপনি নির্বাচন করতে পারবেন না, যতই বলেন না কেন। যে মবক্রেসি চলতেছে দেশে, এখানে যদি আপনি স্ট্রং আইন শৃঙ্খলা বাহিনী আপনি ডিপ্লয় না করেন তাহলে তো হবে না। তো আপনি তো আইন শৃঙ্খলা বাহিনীকে সিস্টেমের মধ্যে নিয়ে আসতেছেন না, হ্যাঁ, কোনো ব্যাপারেই তো আপনি অ্যাড্রেস করতেছেন না, একেবারে নির্বিকার হয়ে আছেন, তাই না? তো ফলে আর্মিকে অ্যাক্টিভেট করতে হবে, পুলিশকে তার মোরাল ফেরায় এনে তাদেরকে আপনার কি বলে আইন শৃঙ্খলা যাতে প্রয়োগ করতে পারে সেই ধরনের তাদের মোটিভেশনাল কাজে নিতে হবে। তো ফলে এগুলি না করে শুধু মুখে বলে দিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এইটা আই এম নট শিওর যে এই সম্ভব হবে দি গভর্নমেন্ট মানে রিয়েলি তারা মানে আন্তরিক কিনা ফেব্রুয়ারিতে নির্বাচন করে। এটা সময় শেষ হয়ে গেছে। আমাদের দুজনকে ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিব। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 18 এর সঙ্গে থাকবেন।